স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন এমন খবর জানিয়েছেন তার সঙ্গে হঠাৎ দেখা করে আসা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নানা ধরনের গুঞ্জনের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন নাহিদ ইসলাম। পরে তিনি বিবিসি বাংলাকে জানান, ডক্টর ইউনূস কাজ করতে এসেছেন, কাজ করার মতো পরিস্থিতি না থাকলে তিনি পদত্যাগের বিষয়টি নিয়ে ভাববেন। এদিকে এদিন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। বৈঠকে সমসাময়িক নানা বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে তাদের। দেশের উদ্বুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠকে ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক হয়। সেখানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে জামায়াত আমির দেশের বর্তমান উদ্বুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানান। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির আন্দোলনকে উদ্দেশ্য প্রণোদিত মনে করে বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, যারা এটা চাইছে তারা আদতে নির্বাচনই চায় না। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের যৌক্তিক কোনো কারণ নেই বলে মনে করেন সিপিবি। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নতুন দল এনসিপির সঙ্গে বিএনপির বিরোধ স্পষ্ট, যা রাজনীতির জন্য অশনি সংকেত। ভেবেচিন্তে না এগুলি অঙ্কুরেই এনসিপির হারিয়ে যাওয়ার শঙ্কা আছে। রাষ্ট্রবিজ্ঞানের থিওরি অনুযায়ী রাজনীতিতে মতবিরোধ ও দ্বন্দ্ব থাকা স্বাভাবিক। তবে সেই দ্বন্দ্ব ক্রমাগত চললে তার পরিণতি কখনোই ভালো হয় না। আছে এমন সতর্কবার্তাও। কিন্তু নয়া সমীকরণের হিসাব নিকাশে বাংলাদেশের চলমান রাজনীতি দিন দিনই জটিল হচ্ছে। নানা অনিশ্চয়তা আর অস্থিরতায় দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে যখন বড় হচ্ছে প্রশ্ন, তখন বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথের দাবি ঘিরে আরও ঘোলা হচ্ছে রাজনীতির জল। পাশাপাশি দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে জোরালোভাবে। অন্যদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির অনুগত দাবি করে ইসি ঘেরাও কর্মসূচি পালন করেছে নতুন দল এনসিপি। এই সময়ে হঠাৎ করে ইসির পুনর্গঠন চাওয়ার পেছনে বিশেষ উদ্দেশ্য দেখছে বিএনপি। আগে থেকে ধরে নিয়েছে যে তারা জিততে পারবে না, সুতরাং নির্বাচন কমিশনেরই দরকার নেই। নির্বাচন কমিশনের সাথে বিএনপির সকল দলের সাথে যে সম্পর্ক, বিএনপির সাথে সে সম্পর্ক, বিএনপির সাথে তারা টক্কর দিয়ে বিএনপিকে ওলটপালট করে দেবে বা বিএনপিকে তারা তাদের প্রেজেন্স ফিল করাবে, এইরকম শক্তি তাদের হয় নাই, ভবিষ্যতে হবে বলে আপাতত মনে করি না। ইসি নিয়ে এনসিপির এমন মনোভাব ভালো চোখে দেখছেন না অন্য রাজনৈতিক দলের নেতারাও। এটা আকস্মিকভাবেই দেখলাম। তারা দাবি করতে পারে স্থানীয় সরকার, কিন্তু আমাদের কথা পরিষ্কার। এই সময় আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনের দাবি করা, কেউ যদি কোনো ভালো উদ্দেশ্যও করে, কিন্তু আলটিমেটলি জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করাটাই হচ্ছে প্রধান বিষয়। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন বিএনপি এনসিপির মধ্যে ছায়া যুদ্ধ চলছে। ভেবেচিন্তে না এগোলে অস্তিত্ব সংকটে পড়বে এনসিপি। তারা তাদের যে ইমেজ, একটা প্রমিজিং রাজনৈতিক দল হিসেবে, সেটা কিন্তু ক্রমাগতভাবে তাদের সেই ইমেজটা টার্নিশড বা কলঙ্কিত হয়ে যাচ্ছে। তারা যেসব জায়গায় লড়াই করছে এগুলো অনেক পেরিফেরাল ইস্যু, সাইড লাইনের ইস্যু, মেইন স্ট্রিমের কোনো ইস্যু না। আর যে কারণে এই দলটা একেবারে অঙ্কুরেই এদের মধ্যে হতাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আমি 90 থেকে 95% দেখতেছি। রাজনীতি বিশ্লেষকদের শঙ্কা, চলমান অস্থিরতা নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে সামনে সহিংস পরিস্থিতি অপেক্ষা করছে। দেখবেন যে ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে এবং সেটা ক্রমাগত সহিংসতার দিকেই যাবে। কারণ আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদুল আজহার বাকি প্রায় 2 সপ্তাহ। এরই মধ্যে রাজধানী বাজারে বেড়েছে কোরবানির ঈদ উৎসবে রান্নার অন্যতম অনুষঙ্গ মশলার দাম। মানভেদে কেজিতে এলাচের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, কেমন দেখছেন মশলার বাজার? জানাবেন অন্যান্য নিত্যপণ্যের দরদামও বেড়েছে কিনা?
আপনি যেমনটি বলছিলেন, ঈদ উপলক্ষে কিন্তু অন্যতম অনুষঙ্গ থাকে মশলা। তবে এই মশলার বাজার কিন্তু আমরা বরাবরই দেখি যে ঈদ উৎসব বা যে কোনো উৎসব আসলে এই উপলক্ষে পণ্যের দাম বাড়ে। তবে এই আজকে আমরা বাজারে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। যেমন এলাচের দামটা কেজিতে 200 থেকে 300 টাকা বেড়েছে এবং কাজু বাদামের দাম বেড়েছে 20 থেকে 40 টাকা, আমাদেরকে বিক্রেতারা এমনটি জানিয়েছেন। এবং তারা বলছেন হয় এইসব পণ্য আমদানি করে আনতে হয়, বেশিরভাগ পণ্যই কিন্তু আমদানি করা, এই জন্য হয়তো আমদানির কোনো কারণে কোথাও ব্যত্যয় ঘটছে, অথবা ঈদ উপলক্ষে সিন্ডিকেট করে এই দাম কিছুটা বেড়েছে। তবে বেশ কিছু পণ্যের দাম কিন্তু কমেছেও, যেমন সয়াবিন তেলের দাম কেজিতে লিটারে 2 টাকা কমেছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। এবং চালের দামও কিন্তু গত সপ্তাহ পর্যন্ত নিম্নমুখী ছিল, বেশিরভাগ চালের দামই কিন্তু কিছুটা কমেছে। এবং তবে আমদানি করা যে চালটি আছে ভারত থেকে আমদানি করা, সেই চালের দাম কিছুটা ঊর্ধ্বমুখী, কারণ এলসি করা বন্ধ আছে এই মুহূর্তে, এর জন্য আমদানি করা চালের দাম কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী। তবে দেশে উৎপাদিত যে চাল, সেই চালের কিন্তু দাম মোটামুটি আগের থেকে কিছুটা কম, তবে তাও ভালো মানের চাল 80 থেকে 90 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এবং আমরা বাজারে যেমনটি দেখেছি যে কাঁচা নিত্যপণ্যের বাজারের মধ্যে কাঁচা বাজার এবং মাছের বাজারেও কিন্তু কিছুটা নিম্নমুখী প্রবণতা আজকে আছে। যেমন ইলিশ মাছের দামটি কিন্তু আজকে কিছুটা কমেছে, কেজিতে 200 থেকে 300 টাকা কমেছে, এবং অন্যান্য মাছের দামও কিছুটা নিম্নমুখী। এবং সবজির বাজারেও কিন্তু কিছুটা নিম্নমুখী প্রবণতা আছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। তবে ক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে অনেক ক্রেতা মশলার বাজারে এসে হতাশ হচ্ছেন, এবং তারা বেশি দামে এই মশলা দাম বেশি হওয়াতে অনেকেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা মশলা না কিনেই চলে যাচ্ছেন বাজার থেকে, এবং শেষ পর্যন্ত তারা অপেক্ষা করে দেখতে চান যে আসলে মশলার দামটা ঠিক ঈদের আগে কমে কিনা। যদি এই মশলার বাজারের দামটা ঈদের আগে না কমে, তাহলে হয়তো তারা এই মশলা ছাড়া কিংবা খুবই কম দামে মশলা কিনে, অল্প একটু মশলা কিনে ঈদের কাজটি সারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই যে আপনি তো এখানকার দোকানদার, মানে সার্বিকভাবে মশলার দাম কেমন একটু যদি বলতেন। মশলার দাম রিজনেবল ঠিকই আছে, কিন্তু এলাচের দামটা একটু বেশি আর কি। আর যেটা মনে করেন কাঠবাদাম কাজু বাদাম এগুলো আসলে ঈদের মধ্যে পড়ে না, এগুলো মানে সাধারণ আর কি মানুষ নেয় আর কি। একটু এটার দাম বাড়ছে, তেলের দাম কমছে, চাউলের দাম, নতুন চালের দাম কম। এখন মনে করেন যে পুরান চালের দাম একটু বেশি, কিন্তু নতুন চালের দাম একেবারে কম। আটার দাম কম, তেলের দামও কমে গেছে, তেল লিটারে কমে 2-3 টাকা করে কমে গেছে লিটার প্রতি। ডালের দামও কম, আর শুধু মশলার মধ্যে এলাচের দাম একটু বাড়তি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অর্ঘ, আপনি শুনছিলেন যে বাজারে কিন্তু সবকিছু যে ঊর্ধ্বমুখী বিষয়টি তা নয়, কিছু নিত্যপণ্যের দাম কিন্তু কমছেও। এবং ক্রেতারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তারা যদি এই বাজারের যদি মনিটরিংটা নিয়মিত থাকে এবং সরবরাহ ঠিক থাকে, তাহলে হয়তো নিত্যপণ্যের দাম ঈদ উপলক্ষে আর বাড়বে না। তো অর্ঘ, এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। ঈদ সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আগের তুলনায় ভারত থেকে জিরা আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এতে মানভেদে কেজিতে কমেছে 100 টাকা পর্যন্ত। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে মাসে 5 থেকে 7 গাড়ি জিরা আমদানি হলেও এখন প্রতিদিন গড়ে আসছে 8 থেকে 20 গাড়ি। ব্যবসায়ীরা বলছেন, একদিকে ডলার সংকট ও শুল্ক বৃদ্ধিতে আগে প্রতি কেজি জিরা বিক্রি হতো 700 থেকে 750 টাকায়, এখন দাম কমে বিক্রি হচ্ছে 590 থেকে 610 টাকায়। এছাড়া এলাচ, দারচিনি, লং ও গোলমরিচ সহ সব মশলাজাত পণ্যের দর কেজিতে কমেছে প্রায় 500 টাকা। এতে বিক্রিও বেড়েছে। সামনে কোরবানির এই উপলক্ষে ধরেন জিরাটার আমদানি পরিমাণ বেশি। জিরা আমরা প্রতি কেজি $3.5 অ্যাসেসমেন্ট করি। আগামী ঈদ উপলক্ষে মশলার দাম মোটেও বাড়বে না। পর্যাপ্ত পরিমাণে জিরা সহ অন্যান্য মশলা গুদামজাত করা রয়েছে। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা স্বাচ্ছন্দ্য করতে সৈয়দপুরের রেলওয়ে কারখানায় চলছে পুরাতন কোচ মেরামতের কাজ। দম ফেলার ফুরসত নেই শ্রমিক কর্মচারীদের। নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রার সব কোচ মেরামত হলেও অতিরিক্ত 30টি কোচের কাজ এখনো চলমান। ঈদে বাড়তি চাপ সামলাতে রেলপথে যুক্ত হবে 100টি স্পেশাল কোচ। এসব কোচ মেরামতে এখন ব্যস্ত সৈয়দপুর রেলওয়ে কারখানা। শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে এরই মধ্যে হস্তান্তর হয়েছে 100টি কোচ। অতিরিক্ত 30 কোচের মেরামত চলছে ক্যারেজ, বগি, ওয়াগন, পেন্ট সহ বেশ কয়েকটি শপে। লক্ষ্যঝক্কর এসব কোচ মেরামত করে নতুন রূপ দেয়া হচ্ছে। পুরাতন চাকা মেশিনে ঘষে করা হচ্ছে সচল। ঈদুল আজহা উপলক্ষে মানুষ নির্বিঘ্নে ঘরে এই যাত্রা করতে পারে, সেজন্য আমরা কঠোর পরিশ্রম করি। ঈদকে টার্গেট রেখে বন্ধের দিনও আমাদের অতিরিক্ত ওভারটাইম হিসেবে আমরা কাজ করতে আছি। ঈদকে সামনে রেখে
আমরা অনেকগুলা কোর্স ইতিমধ্যে মেরামত করে রেলবহরে যুক্ত করেছি। সেবা নিশ্চিতে মাত্র 25% জনবল দিয়ে চলছে মেরামত কাজ। আগামী দিনগুলোতে আমরা অতিরিক্ত হিসাবে আরও 30টা কোচ আউটরানের টার্গেট নিয়েছি, যাতে অতিরিক্ত যাত্রী রেলে তারা চলাচল করতে পারে এবং ঘরে ফিরতে পারে ঈদ উপলক্ষে। ঈদের যাত্রী ভোগান্তি কমাতে দেশের বিভিন্ন রুটে যুক্ত হবে অতিরিক্ত কোচগুলো। ঢাকা থেকে বহির্মুখী ট্রেনগুলোতে যুক্ত হবে। এছাড়াও ইন্টারনালি যে ট্রেনগুলো আছে রূপসা সীমান্ত থেকে অন্যান্য তিতুমির বরেন্দ্র, এগুলোতে আশা করি অতিরিক্ত কোচ সংযোজিত হবে। রেলপথে বাড়তি কোচের বহরে যাত্রীদের ঈদ হয়ে উঠুক আনন্দময়, এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদ উল আজহার দিন যতই ঘনিয়ে আসছে, কোরবানির পশুর কেনা বেচা জমে উঠেছে। কোরবানির ঈদ সামনে রেখে প্রতি বছরই দেশের বড় বড় খামারগুলো প্রস্তুত করে ছোট বড় আকারের নানান জাতের গরু। তবে শুধু বড় খামারই নয়, পারিবারিকভাবেও গরু মোটা তাজা করা হয়। আলোচনায় আসে সবচেয়ে বড় আকারের গরুগুলোর নাম। এবারও বড় গরুর তালিকায় রয়েছে নাটোরের বাদশা ও পটুয়াখালীর টাইটানিক। নাটোরের নলডাঙ্গায় আব্দুল মজিদের বিশাল আকৃতির একটি গরু এলাকায় এখন আলোচনার কেন্দ্রে, যার নাম দেয়া হয়েছে বাদশাহ। 4 বছর বয়সী গরুটির ওজন 25 মন। ফ্রিজিয়ান জাতের গরুটিকে স্বাভাবিক খাবার খাইয়ে বড় করেছেন মজিদ। বাদশার প্রাথমিক দাম হাঁকা হয়েছে 12 লাখ টাকা, তবে এ নিয়ে রয়েছে আলোচনার সুযোগ। কাঁচা খোল এগুলো দিয়েই লালন পালন করতেছি। 12 লক্ষ টাকা দাম, পরবর্তী সময় দামাদামি করা যাবে। উপজেলার বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছেন বাদশাকে দেখতে। নাটোরের বাদশা আমার স্বামী, আমার ছেলে তাকে লালন পালন করে মানুষ করেছে। মেডিসিন জাতীয় কোনো জিনিস আমরা খাওয়াই না আমাদের এই বাদশার জন্য। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে খামারিকে সহযোগিতা করার কথা জানালেন কর্মকর্তা। গরুটি সে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরে তৈরি খাবার দিয়ে, গম ভাঙা, ভুট্টা ভাঙা, ডাল ভাঙা এই মিশ্রণ খাবার দিয়ে এবং নিয়মিত কৃমিনাশক করে, এবং কোরবানির আগেই সে লাম্পি, যে বর্তমান সংক্রামক লাম্পি রোগের টিকাও নিয়েছে। গরুটি প্রস্তুত আছে। এদিকে পটুয়াখালীতে আলোড়ন তুলেছে টাইটানিক, যার ওজন প্রায় 1200 কেজি। বিশালদেহী গরুটির দাম চাওয়া হচ্ছে 7 লাখ টাকা। জেলার দশমিনা উপজেলার সর্দার ডেইরি ফার্মে 4 বছর আগে জন্ম নেয়া বাছুরটি লালন পালন করেন খামারি তালহা জুবায়ের। আমি লাইভ ওয়েটে বিক্রি করতে চাইতেছি। এটা লাইভ ওয়েটে নিলে স্কেলের মাপে 550 টাকা কেজি, এবং যদি কেউ ঠিকা নিতে চায় তাহলে আমি ঠিকা দাম নির্ধারণ করছি 7 লক্ষ টাকা। দেশের বিভিন্ন এলাকা থেকে টাইটানিকে দেখতে অনেক ক্রেতা আসেন খামারে। যতগুলো গরু দেখেছি আমার মনে হয় যে এইটাই সবচেয়ে বড় গরু দেখেছি, এবং গরুটা অনেক আকর্ষণীয়। গরু মোটা তাজা করতে খামারিরা যাতে হরমোন ও অ্যাস্টেরয়েড ব্যবহার না করে তার জন্য সচেতন করেছে প্রাণী সম্পদ বিভাগ। হরমোন এবং স্টেরয়েডের অপপ্রয়োগের মাধ্যমে যাতে খামারিরা মোটা তাজাকরণ করতে না পারে তার জন্য তাদের আমরা বিভিন্নভাবে প্রশিক্ষণ প্রদান করেছি। চলতি বছর ঈদ উল আজহাকে কেন্দ্র করে পটুয়াখালীতে 1,33,371টি পশু প্রস্তুত করা হয়েছে। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। রংপুরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা উপবৃত্তিতে ডিজিটাল জালিয়াতি। বছরে প্রায় 250 কোটি টাকা ব্যয় হচ্ছে সরকারের, বিতরণের হারও 100%। তবে টাকা পাচ্ছেন না অধিকাংশ শিক্ষার্থী। অর্থ যাচ্ছে শিক্ষক কর্মকর্তাদের পকেটে। বিপুল অর্থ লোপাট হলেও নির্বিকার প্রশাসন। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী অন্নপূর্ণা, উপবৃত্তির তালিকায় নাম আছে তার, তথ্যও সব সঠিক। তবে অভিভাবকের মোবাইল নম্বর বদলে বসানো হয়েছে প্রধান শিক্ষকের আত্মীয়র মোবাইল নম্বর। আর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আরিফার অভিভাবকের স্থলে প্রধান শিক্ষকের মেয়ের মোবাইল নম্বর। লালমনিরহাট ফুলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। এই প্রাথমিক বিদ্যালয়ের 240 জন শিক্ষার্থীর উপবৃত্তির টাকার জন্য তালিকাভুক্ত। তবে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ ও অনুসন্ধানে ডিবিসি দেখেছে 51 জনের ক্ষেত্রেই এই টাকা পেয়েছে শিক্ষার্থী বা তার অভিভাবক নয়, অন্য কেউ। 2 বছর ধরে ডিজিটাল ব্যবস্থার সুযোগ নিয়ে জালিয়াতি করে যাচ্ছেন এই স্কুলের প্রধান শিক্ষক। এমনকি যে দোকানে বাজার করেন, শিক্ষার্থীর অভিভাবক হিসাবে সেই দোকান মালিকের নম্বর দিয়েছেন তিনি। উনি আমার কাছে 2 বার নগদ অ্যাকাউন্টের মাধ্যমে বাকি টাকাটা পরিশোধ করেন। আর এখন জানতে পারতেছি যে উপবর্তীর নামের যে নাম্বারের তালিকা, সে নাম্বারের তালিকায় আমার নামটা রয়েছে।
প্রথমে আছে আমার বাচ্চার নাম, যেটা হলো অন্নপূর্ণা, পাশে আছে আমার ওয়াইফের নাম, তার পাশে যে ফোন নাম্বারটা ছিল আমার নগদ নাম্বার দেওয়া ছিল, কিন্তু সেই নাম্বারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। দুর্নীতির খবর প্রকাশ্যে আসার পর থেকে লাপাত্তা অভিযুক্ত ওই প্রধান শিক্ষক, তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সার্ভারে দিতে গিয়ে মনে করেন যে অনেক সময় 11টা ডিজিট থাকে মোবাইলের, অনেক সময় দিতে দিতে 2-1টা নাম্বার মিসইউজও হইতে পারে। গ্রামের অশিক্ষিত মানুষ বুঝতে না পারায় ওরা আবার এসে অভিযোগ করে আমাদের কাছে। উপবৃত্তির অর্থ বিতরণে এমন অনিয়মের অভিযোগ আছে বিভাগের মাধ্যমিক ও কলেজ পর্যায়েও। অধ্যক্ষ সুমন নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের অনিয়ম, প্রায় 120 থেকে 30 জনের উপবৃত্তির টাকা উনি আত্মসাৎ করেছেন, তার মধ্যে আমিও একজন। শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুসারে বিভাগের 8 জেলায় 9,544টি প্রাথমিক বিদ্যালয়ের 12,71,000 শিক্ষার্থীর মাঝে বছরে প্রায় 250 কোটি টাকা উপবৃত্তি বিতরণ করা হয়। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের 2,741 প্রতিষ্ঠানের শিক্ষার্থীর উপবৃত্তি বাবদ সরকারের বাৎসরিক ব্যয় আরও 100 কোটি। তবে তদারকির অভাবেই মাঠ পর্যায়ে এই অর্থের বৃহৎ অংশই লুটপাট হচ্ছে। উপবৃত্তির যে বিষয়টা, কিছু কথা আমাদের কাছেও আসে বা আমরাও শুনি, সেটা নিয়ে আমরা সকল কর্মকর্তা এবং আমাদের যারা মাঠ পর্যায়ে আছে তাদেরকে আমরা অবহিত করছি। স্বচ্ছতা নিশ্চিতে শিক্ষা ব্যবস্থার সংস্কার চান বিশিষ্টজনরা। যখন হচ্ছিল কোয়েরি করে তারা বুঝতে পারছে না যে একটা ন্যাশনাল আইডিতে কয়টা নাম্বার আছে, হেডমাস্টার সাহেব তার নাম্বারটা বিভিন্ন জায়গায় দিয়ে দিচ্ছেন, তাহলে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে গেলে এই টোটাল সফটওয়্যার সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। দুর্নীতিতে যারা জড়িত তাদের কঠোর শাস্তি দেওয়া হলে লুটপাট কমবে বলে প্রত্যাশা তাদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার।